कि क्या कानून व्यवस्था के सुगम न होने पर वोटर्स हेल्पलेसनेस का अनुभव करते हैं। आगे आने वाले चुनावों में इलेक्शन कमीशन विल इंश्योर an election commission has zero tolerance. পশ্চিমবঙ্গে এবার জিরো টলারেন্স, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবটাই করবে জাতীয় নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়ে গেছেন। এবার আজকের যে বাংলার মিডিয়া, সেখানে বড় খবর যে ভোটের দিন কবে ঘোষণা হবে সেটাও ঠিক হয়ে গেল। এটা বাংলার মিডিয়ার কাছে বড় খবর হতে পারে, আমাদের কাছে বড় খবর নয়। যারা আমার প্রতিবেদন দেখেন তারা জানেন যে আমি গত এক মাস ধরেই মোটামুটি বলে আসছি কবের মধ্যে ভোট হতে চলেছে বা ভোট কবে ঘোষণা হবে। 7 দিন আগে আমি বলে দিয়েছি 16ই মার্চ সোমবার ভোটের দিনক্ষণ ঘোষণা হবে এবং 17ই মার্চ থেকে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, নোটিফিকেশন জারি হয়ে যাবে, অর্থাৎ নমিনেশনের দিন ফিক্সড হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে ক দফায় ভোট হবে। আজকে যেটা আমরা জানতে পারলাম যে 16ই মার্চ সোমবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিনক্ষণ ঘোষণা করবেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, তিনি আরো বাকি যে রাজ্যগুলোতে ভোট হবে, বাকি যে 4 রাজ্য তামিলনাড়ু, কেরল, অসম এবং পন্ডিচেরি, আপনারা জানেন পশ্চিমবঙ্গ ছাড়াও আরো 4 রাজ্যে এই সময় ভোট হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পন্ডিচেরি। এখানেও 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা হবে এবং তামিলনাড়ু, কেরল, অসম, পন্ডিচেরি যেটুকু আমাদের আশা একটা দিনই ভোট হয়ে যাবে, কারণ সেখানে ভোটের পরবর্তী হিংসা পূর্ববর্তী হিংসা বলে কোনো ঘটনা নেই। কারণ ভারতবর্ষের সব রাজ্য অনেকটা এগিয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গ এখনো পেছিয়ে আছে। পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, কারণ আমরা বাঙালি জাতিটা এখন হ্যাঁ হ্যাঁ আর ফ্যা জাতি হয়ে গেছে। কেউ দুগালে দুটো চড় মেরে গেলেও আমরা সহ্য করে যাই। বাঙালি হিন্দুকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের উপর থেকে অপমান করলেও আমরা সহ্য করে নিই, কেউ একটা প্রতিবাদ পর্যন্ত করি না। মুসলিমদের দুষ্কৃতী গুন্ডা জঙ্গি বানিয়ে দিলেও মুসলিমদের শিক্ষিত সমাজ কেউ প্রতিবাদ করে না। 16ই মার্চ ভোট ঘোষণা হবে এই 5টা রাজ্যে। 17ই মার্চ থেকে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং নমিনেশনের দিনও ফিক্সড হয়ে গেল। এবার আসছি কত দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে। আমাদের এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, 1 দফাতে ভোট করার জন্য আমরা প্রস্তুত। বঙ্গ বিজেপি নেতারাও সেটাই চান, 1 দফাতেই ভোট হোক। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন যে 1 দফাতে ভোট সম্ভব নয়। তিনি বুঝে গেছেন যদি 1 দফাতে ভোট হয় প্রচুর রক্তের হোলি খেলা হবে এই রাজ্যে। তিনি 3 দফাতে ভোট করতে চান। ফলে 1 দফাতে ভোট হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে। এখন এটা দেখার যে 2 দফাতে ভোট হবে না 3 দফাতে ভোট হবে। সম্ভবত এখানকার যারা আছেন নির্বাচনী আধিকারিক কলকাতায়, তারা মনে করছেন 2 দফাতেই ভোট করার সম্ভাবনা রয়েছে, না হলে ম্যাক্সিমাম 3, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি। যদি 2 দফাতে ভোট হয় তাহলে 17ই এপ্রিল থেকে 26শে এপ্রিল এই 10টা দিনের মধ্যে ভোট কমপ্লিট হয়ে যাবে। 10 দিনের মধ্যে 2 দফার ভোট হয়ে যাবে, 30শে এপ্রিলের মধ্যে কাউন্টিং হয়ে যাবে। আর যদি 3 দফার ভোট করে তাহলে 17ই এপ্রিল থেকে 30শে এপ্রিল ভোট হবে, আর ওই কাউন্টিং মে মাসের 2 তারিখে এরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মোটামুটি আপনারা জেনে গেলেন কোন টাইমে ভোট হতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে যে 16ই মার্চ ঘোষণা, 17ই মার্চ থেকে একেবারে ভোটের মধ্যে আমরা ঢুকে গেলাম। 60 লক্ষ আবেদনের ভরসা কি, তাদের ভবিষ্যৎ কি? মনে করা হচ্ছে এই 60 লক্ষের মধ্যে থেকে প্রায় 15 লক্ষের আবেদন শোনা হয়ে গেছে। এই 15 লক্ষের মধ্যে প্রায় ওই 40% বাদ চলে গেছে, তাদের নথি একেবারেই ঠিক নয়। বাকি 7% থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে যে এই 60 লক্ষকেও বিচারপতিরা চেষ্টা করছেন, 700 জন বিচারপতি কাজ করছেন, বিচারক কাজ করছেন, বিচার বিভাগীয় কর্মীরা কাজ করছেন। মনে করা হচ্ছে 60 লক্ষকেও এই ভোটের মধ্যে ঢুকিয়ে ফেলা যাবে, যতটা সম্ভব ঢুকিয়ে ফেলা যাবে। এটার জন্য একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, তাকে একদম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তিনি একেবারে লেগে আছেন। ফলে হাইকোর্টের প্রধান বিচারপতি যখন লেগে আছেন, দায়িত্ব নিয়েছেন, তখন বোঝাই যাচ্ছে যে 60 লক্ষের মধ্যে প্রায় সবটাকে এবারের ভোটে ঢুকিয়ে নেওয়া যাবে। 60 লক্ষের মধ্যে আস্তে আস্তে তাদের নাম ভোটার তালিকায় প্রকাশ হয়ে যাবে এবং শেষ নমিনেশন যদি 3rd ফেজের ভোট হয়, 3 দফায় ভোট হয়, তাহলে 3rd ফেজের শেষ নোটিফিকেশন বা শেষ নমিনেশনের আগে যে নামগুলো উঠলো তারা ভোট দিতে পারবে। এবং এখনো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আশা করছে এই 60 লাখের নথি চেক হয়ে যাবে এর মধ্যে। এখনো 1 মাস সময় রয়েছে। এখানে বাদ যাচ্ছে প্রায় 40-50% বাদ যাচ্ছে, যেটুকু আমাদের কাছে এখনো হিসেব রয়েছে।
ফলে 60 লাখের মধ্যে কিছু না হলেও 25 লাখের বাদ যাওয়ার কথা, আগে বাদ গেছে 65 লাখ, অর্থাৎ 90 লাখ ভুয়ো ভোটার এবারে বাদ চলে যাচ্ছে, যেটা তৃণমূলের মাথা ব্যথা। এবং সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন। আপনি যদি করতাম এতদিনে জেলে থাকতাম, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার তো আর জেল হবার নয়। তিনি মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিতে পারেন, তিনি হিন্দু ধর্মকে একেবারে ছোট করে দেখাতে পারেন, কারণ তিনি মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের লজ্জা নেই, বাংলার হিন্দুদের লজ্জা নেই। আর তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না, সেটা আমি আপনাদের বারবার বলেছি। তৃণমূলের প্রার্থী তালিকা একেবারে তৈরি হয়ে বসে আছে, কারণ আপনারা জানেন তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি করেন দুজন মাত্র মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাস, একটা ব্যানার্জি পরিবার তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি করে, কিছুটা আইপ্যাকের পরামর্শ পায়। তাই তৃণমূলের 294 জনের প্রার্থী তালিকা একেবারে তৈরি, খুব বেশি হলে একটা দুটো চেঞ্জ হতে পারে, ব্যাস। আর বিজেপির প্রার্থী তালিকাও প্রায় তৈরি। গতকালই আপনারা দেখেছেন জেপি নাড্ডার বাড়িতে কেন্দ্র বিজেপি এবং রাজ্য বিজেপির যারা নেতা আছেন তারা বৈঠক করেছেন। রাজ্য থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আরো অনেকে প্রত্যেকে গেছিলেন। কেন্দ্রের নেতারা ছিলেন, জেপি নাড্ডার বাড়িতে কথা হয়েছে। এবার বিধানসভা নির্বাচনকে একবার পাখির চোখ করা হয়েছে, আলোচনা হয়েছে, প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা জানেন, আমি আপনাদের বারবার বলেছি, এবার অমিত শাহ নিজে সার্ভে করেছেন যে কোন বিধানসভায় কাকে দাঁড় করালে সে জিততে পারবে। সেই সার্ভে স্বয়ং করিয়েছেন দুটো কোম্পানিকে নিয়ে অমিত শাহ, এবং অমিত শাহ ডাইরেক্টলি এবার এই রাজ্যের নির্বাচনটাকে একেবারে পর্যবেক্ষণ করছেন, তিনি দায়িত্বে আছেন। ফলে এবার এই রাজ্যের ভোট যে এত সহজ হবে না সেটা বলাই যায়। তৃণমূলের প্রার্থী তালিকা যেমন বলছিলাম মাত্র দুজন ঠিক করেন, মমতা এবং অভিষেক, কিছুটা আইপ্যাকের পরামর্শ, ব্যাস শেষ। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা অনেক কিছুর উপর নির্ভর করে, আপনারাও জানেন। কেন্দ্র নেতৃত্বের একটা মতামত থাকে, এই যে অমিত শাহ দুটো কোম্পানিকে দিয়ে সার্ভে করেছেন, এই সার্ভেতে কাদের নাম উঠেছে তার একটা গুরুত্ব থাকবে। কেন্দ্রীয় নেতৃত্ব, বঙ্গ বিজেপির নেতৃত্ব, আরএসএস এবং ধর্মীয় সংগঠনগুলি কি বলছে, প্রত্যেকটার উপর নির্ভর করে বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়। এবং এবারে কিন্তু এই প্রার্থী তালিকা তৈরি হবে যে আসনে যার জেতার সম্ভাবনা যত বেশি, সেই অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি হবে। এবং আমার কাছে যেটুকু খবর, এবারে বিজেপির প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকবে। শুধুমাত্র রাজনৈতিক নেতারা নন, বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিবাদী, যাদের নিজের এলাকায় একটা ভূমিকা রয়েছে এবং প্রতিবাদী মুখ হিসাবে উঠে এসেছেন, তাদেরকেও বিজেপি এবার প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করবে, এমনটা শোনা যাচ্ছে। 294 আসনের মধ্যে খুব কম করে হলেও প্রায় 40 থেকে 50টা নাম রাজনৈতিক নেতার বাইরে হবে, অর্থাৎ তারা হয়তো কখনো রাজনীতি করেননি, কিন্তু তাদের নাম প্রতিবাদী মুখ হিসাবে এই রাজ্যের মানুষ চেনে এবং তার বিধানসভায় তার জেতার সম্ভাবনা রয়েছে, এমন শুনতে পাচ্ছি। 294টা আসনের মধ্যে 40 থেকে 50 জন ব্যক্তি রাজনীতির বাইরে হবেন। এই হচ্ছে অবস্থা। বিজেপির প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে সেটার জন্য অপেক্ষা। তৃণমূলের প্রার্থী তালিকা ভোটের দিন ঘোষণার পরে 2 দিনের মধ্যে ঘোষণা করে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা কবে ঘোষণা হয় সেটাই এখন দেখার। আজকেও দিল্লিতে মিটিং আছে এবং আজকেও বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের নির্বাচন যারা কমিটি আছেন তারা আজকেও বৈঠক করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। ওদিকে আবার 14ই মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড, তিনি ওই দিন একেবারে ভোটের ঢাক বাজিয়ে দেবেন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় পুরো মঞ্চ তৈরি হয়ে যাওয়ার পর তারপরে খুলে ফেলতে হয়েছে। এসপিজি আপত্তি জানিয়েছে এবং পুরো মঞ্চ খুলে পুরো মাটি চেক করা হবে জানা গেছে। ফলে এখন বিজেপির যারা দায়িত্বে ছিলেন, যেমন এই বিজেপির ব্রিগেডের দায়িত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় দায়িত্বে ছিলেন, তার সঙ্গে ছিলেন অনল বিশ্বাস এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা, তারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন যে 3 দিন লেগেছে পুরো প্রধানমন্ত্রীর স্টেজ করতে। এটা তো যে কোনো নেতার স্টেজ নয়, প্রধানমন্ত্রীর স্টেজ 3 দিন লেগেছে, সেটাকে আবার পুরো খুলে তারপরে আবার করতে, সেই সময়ের মধ্যে করতে পারবেন কিনা তারা একটু চিন্তায় আছেন। হ্যাঙ্গারও তৈরি হয়ে গেছে, তবে যারা কাজ করছেন তারা বলছেন কোনো চিন্তা নেই, 14ই মার্চের আগে, প্রধানমন্ত্রীর সফরের আগে পুরো হ্যাঙ্গার এবং মূল মঞ্চ তৈরি হয়ে যাবে। 14ই মার্চ ব্রিগেডের সভা, ওই যে যুদ্ধের আগে আগে ওই শাঁখ ফোঁকা হতো না, শাঁখ বাজানো হতো, তেমনি মনে করা হচ্ছে এই 14ই মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদী এবারের পরিবর্তনের ভোটের শাঁখ বাজিয়ে দিয়ে যাবেন। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নয়। এই লাস্ট সুযোগ বাঙালি হিন্দুদের কাছে, এই শেষ সুযোগ বুঝে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্করতম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিলেন ধর্ণা মঞ্চে। হিন্দুদের কতটা ছোট করে দেখালেন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে।
যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। একটা সম্প্রদায় একজোট হয়েছে আর একটা সম্প্রদায়ের 12টা বাজিয়ে দেবে, অর্থাৎ মুসলিম একজোট হয়েছে হিন্দুদের 12টা বাজিয়ে দেবে, এই ধরনের ন্যাক্কারজনক নির্লজ্জ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু বাংলার কোনো মানুষকে প্রতিবাদ করতে দেখেছেন? আপনারা প্রতিবাদ করুন, নাহলে আপনাদের বাঁচার রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা সবাই মনে হয় এখনো বুঝতে পারছেন না। এই তোষণবাজ, এই চুরি দুর্নীতির রাজত্বকে শেষ করতেই হবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আমি যেগুলো ভোট নিয়ে বলছিলাম সেগুলোই এক এক করে মিলে যাচ্ছে, তাই তো? বাংলার মিডিয়ার কাছে আজকে এক্সক্লুসিভ খবর, অনেক বড় খবর, কিন্তু আমার প্রতিবেদন যারা দেখেন তারা অনেক আগে থেকে জেনে গেছেন কবে ভোট হতে পারে, কবে নাগাদ কাউন্টিং হতে পারে, কবে ভোট ঘোষণা হতে পারে, তাই তো? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ভোটের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।